অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। হৃদয়হীন মাফিয়া পর্ব ৬৬। হঠাৎ সে দাঁড়িয়ে গেল। যা দেখে রানী সেখানে থাকা বড় বড় বক্সের পেছনে দ্রুত লুকিয়ে পড়ল। বুকের ওপর হাত চেপে জোরে জোরে শ্বাস নিতে লাগল রানী। একটুর জন্য মনে হচ্ছিল আতঙ্কে তার হৃদস্পন্দন বেরিয়ে আসবে। শরীরের প্রতিটি স্নায়ু টান টান হয়ে আছে। জিদ্দাত ধীরে পেছন ফিরল। খুব তীক্ষ্ণ ও সন্দেহ ভরা দৃষ্টি একবার চারপাশে ভুলিয়ে নিল সে। চোখ দুটো ছুরির মতো ঝিলঝিল করছে তার। কয়েক সেকেন্ড স্থির থাকার পর আবার সামনের দিকে এগিয়ে গেল। রানী কিছুক্ষণ দম খিচে দাঁড়িয়ে রইল। তারপর যখন বুঝতে পারল লোকটা সামনে এগিয়ে গেছে, তখন বুক ভরা সাহস জড়ো করে ধীরে ধীরে বক্সের আড়াল থেকে বেরিয়ে এলো। ততক্ষণে জিদ্দাত তার থেকে খানিকটা দূরে চলে গেছে। সে দ্রুত পেছনে পা বাড়ালো, তবে কাছাকাছি পৌঁছতেই নিজের গতি কমিয়ে দিল। এখন সামান্য ভুল তার জন্য গুরুতর বিপদ ডেকে আনতে পারে। তাই নিঃশব্দে কদম ফেলতে লাগলো রানী। এভাবে ৩-৪টে রুম অতিক্রম করল। সেগুলোর চারপাশেও পুরনো বক্স, সাথে অপ্রয়োজনীয় জিনিসপত্রে ছিল ঠাসা। পার করার সময় প্রতিটি পদক্ষেপে বুকের ভেতর আতঙ্ক আরও ঘনীভূত হয়ে উঠছিল। জিদ্দাত ধীর পায়ে গিয়ে থামল একটি ভারী দরজার সামনে। মুহূর্তেই রানীর বুক ধক করে উঠল। সে তড়িঘড়ি করে পাশের বড় বক্সটার আড়ালে সরে গিয়ে নিজেতে গুটিয়ে নিল। বক্সের সরু ফাঁক দিয়ে তাকিয়ে রইল সামনের দৃশ্যের দিকে। চারপাশে তখন নিস্তব্ধতা ভরপুর। জিদ্দাত ঘাড় সামান্য কাত করে পেছনে তাকালো। তার তীক্ষ্ণ দৃষ্টি চারপাশ ছুঁয়ে গেল, কিছুটা সন্দেহপ্রবণ শিকারীর ন্যায়ের মতো। রানীর বুকের ভেতর আতঙ্কে শ্বাস আটকে এলো। কয়েক সেকেন্ড পর্যবেক্ষণ করে সে আবার দরজার দিকে ফিরল। অদ্ভুত ধীরতায় এক হাত পকেটে ঢুকালো। কিছুক্ষণ পর আঙুলের ফাঁকে উঠে এলো ছোট গোলাকার এক বস্তু। দেখতে রূপালি আভাময়। হালকা অন্ধকারের মাঝেও ক্ষীণ ঝিলিক ছড়াচ্ছে জিনিসটা। জিদ্দাতের কাছে জিনিসটা দেখতে সাধারণ হলেও রানীর কাছে মোটেও নয়। যা আগে কখনো দেখেনি। সেই প্রথম এমন জিনিস দেখছে। জিদ্দাত নিঃশব্দে এক কদম এগিয়ে এসে দরজার গোল ফাঁকা অংশটিতে সেটি স্থাপন করল। পরক্ষণেই মৃদু যান্ত্রিক শব্দ ভেসে উঠল। অত্যন্ত ধীরে ভারী দরজাটা খুলতে শুরু করল। বিস্ফারিত চোখে তাকিয়ে রইল সামনের দৃশ্যটার দিকে। বিস্ময়ে তার চোখ দুটো এতটাই বড় হয়ে উঠেছে যে পলক ফেললে চোখের মণি কোঠো থেকে বাহিরে গড়িয়ে পড়বে। বুকের ভেতর ধুকপুকানি অস্বাভাবিক দ্রুততায় ছুটছে, অথচ কৌতূহল নামক বিপজ্জনক অনুভূতি ভয়ের চেয়েও প্রবল হয়ে উঠেছে। সে তাড়াহুড়ো করে শাড়ির নিচে কোমরে গুজে রাখা ফোনটা বের করল। ফোনটা সেটাই যেটাই জিদ্দাত তাকে রেড ভাসমান ম্যানশনে মেসেজ পাঠিয়েছিল। অদ্ভুত এক জেদে সেটাকে এখনও নিজের কাছে রেখে দিয়েছে সে। আসার সময় ছোট ব্যাগে লুকিয়ে নিয়ে এসেছে। কাঁপতে থাকা আঙুলে দ্রুত ক্যামেরা অন করল রানী। বক্সের সরু ফাঁক দিয়ে বেশ কয়েকটা ছবি তুলে ফেলল। ক্ষীণ আলোয় জিদ্দাতের অবয়ব, অদ্ভুত দরজা, রহস্যময় প্রবেশপথ সব কিছু ধরা পড়ে গেল ফ্রেমে। জিদ্দাত ধীর পায়ে ভেতরে প্রবেশ করতে রানী আর এক মুহূর্ত দেরি করল না। নিঃশব্দে আড়াল ছেড়ে বেরিয়ে এলো। অতঃপর জিদ্দাতের পেছন পেছন সেও ঢুকে পড়ল গোপন কক্ষে। ভেতরে ঢুকতেই রানীর চোখে আরেক দফা বিস্ময়ের ঝলক নেমে এলো। পুরো রুমটা অস্বাভাবিক রকম নিখুঁত। চকচকে কালচে দেয়াল, মৃদু সাদা আলোয় ঝলমল করা মার্বেল ফ্লোর, প্রতিটি জিনিস সুশৃঙ্খলভাবে সাজানো। বাহিরের ম্যানশনের সাথে সিঁড়ির ভেতরের রুমের কোনো মিল নেই, বরং মনে হচ্ছে কোনো গোপন সাম্রাজ্যের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে সে। তবে কক্ষটার প্রতিটি বস্তুই ছিল ভয়ঙ্কর রকম অস্বাভাবিক, নিখুঁত শৃঙ্খলায় সাজানো। দেখলে বোঝা যায় এখানে সাধারণ কোনো কাজ হয় না। রুমের মাঝ বরাবর লম্বা স্টিলের টেবিল, চারপাশে কাঁচ ঘেরা স্ট্যান্ড, সেগুলোর ওপর 5 ভিন্ন অ্যাঙ্গেলে ছড়িয়ে আছে অদ্ভুত সব কাঁচের বোতল আর যন্ত্রপাতি। ক্ষীণ সাদা আলো পড়তে সেগুলোর গায়ে ঠান্ডা ঝিলিক খেলে যাচ্ছে। একপাশে সারি সারি চিকন লম্বা কাঁচের নল দাঁড় করানো। স্বচ্ছ তরলের ভেতর ধোঁয়ার মতো ক্ষুদ্র বুদবুদ উঠছে ধীর তালে। দ্বিতীয় স্ট্যান্ডে গোলাকার দেহ আর সরু গলাযুক্ত কাঁচের পাত্র। ভেতরের তরল ফুটছে টকবক শব্দে। মাঝে মধ্যে ক্ষুদ্র ধোঁয়া পাক খেয়ে উপরে উঠে মিলিয়ে যাচ্ছে বাতাসে। তৃতীয় পাশে রাখা চওড়া মুখের ভারী কাঁচের জার, ভেতরে লাল, নীল, সবুজ, বেগুনি রঙের তরল স্তর হয়ে জমে আছে। রানী নিঃশ্বাস আটকে চারপাশ খুঁটিয়ে দেখতে লাগল। হঠাৎ তার দৃষ্টি গিয়ে থামল একদম শেষ প্রান্তে রাখা ঢাকনাযুক্ত গোল পাত্রটার ওপর। মুহূর্তেই বুকের ভেতর ধক করে উঠল। এই জিনিসটা সে আগে দেখেছে। লাশ ভর্তি বিশাল রুমে ঠিক একই ধরনের পাত্র, একই রকম ভয়ঙ্কর রাসায়নিক।
সেদিন ধাক্কা লেগে পাত্রটা ফ্লোরে পড়তে মুহূর্তের মধ্যে ধোঁয়া জ্বলে আগুনের মতো দাউ দাউ করে জ্বলে উঠেছিল। দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতেই রানীর গলা শুকিয়ে এলো। ডেঞ্জারাস লোকটা যখন নির্বিকার মুখে কনিষ্ঠ আঙুল ছুঁইয়ে দিয়েছিল রাসায়নিকটা, পরক্ষণেই তার আঙুলের মাথা জলে কেমন কালচে দগদগে হয়ে গেছিল, পুরো জ্বলসে যাওয়ার মতো। অথচ মুখে বিন্দুমাত্র যন্ত্রণার ছাপ ছিল না। সেদিন আতঙ্কে রানীর শরীর অবশ হয়ে গেছিল দ্বিগুণ। আজ আবার সে একই জিনিস সামনে দেখে বুকের ভেতর অকারণ শীতলতা নেমে এলো। রানী ফোনটা শক্ত করে চেপে ধরে সেগুলোরও ফটাফট ছোট করে ভিডিও ক্লিপ নিয়ে নিল। বুক কাঁপছে তার। জিদ্দাত তার আগেই সরু করিডর ধরে কিছুটা এগিয়ে গেছে। অল্প দূরত্বে দাঁড়িয়ে থাকা তার অবয়বটা অদ্ভুত দেখাচ্ছে। জ্যাকেটের পেছনে থাকা ড্র্যাগন শেপের স্টিকারটা মৃদু আলোয় কখনো জ্বলে উঠছে, আবার কখনো অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। রানী ডোক গিলে পেছন পেছন এগোলো। পা ফেলতে গিয়েও মনে হচ্ছে ফ্লোরটা নড়ে যাচ্ছে। শরীর এতটাই কাঁপছে, জিদ্দাত এবার আরেকটি দরজার সামনে এসে দাঁড়ালো। এক মুহূর্ত দেরি না করে পকেট থেকে চাবি বের করল। ধাতব শব্দটা কানে লাগতেই রানীর বুক কেঁপে উঠল। চাবি ঘোরানোর সাথে সাথে ভারী দরজাটা ধীরে খুলে যেতে লাগল। পুরোপুরি দরজা খুলে যেতে পেছনে রানী থমকে দাঁড়ালো। সামনে কোনো রুম নয়, একটি বিস্তৃত অন্ধকার জঙ্গল। ঘন কালো দাজগুলোর ছায়া এত গভীর যে চোখে ঠিকভাবে কিছু ধরা পড়ছে না। বাতাসটা অতিরিক্ত ঠান্ডা ও ভারী। রানীর মাথায় কিছুই ঢুকছে না। এটা কি ম্যানশনের অংশ, নাকি অন্য কোনো জায়গায় চলে এসেছে সে? জিদ্দাত এক পা সামনে বাড়ালো। ধীরে ধীরে অন্ধকার জঙ্গলের দিকে ঠুকতে লাগলো তারই পরিচিত পথে, তবে রানীর জন্য সম্পূর্ণ নতুন। সে তৎক্ষণাৎ শুকনো ঠোঁট নাড়িয়ে বিস্মিত কণ্ঠে আওড়ালো, বাহ, বাহির থেকে বুঝাই যায় না ম্যানশনটা এত বড় এবং গভীর। আওড়াতে আওড়াতে রানী শাড়ির আঁচল দিয়ে কপালে জমে থাকা ঘাম মুছে নিল। বুকের ভেতর অস্বাভাবিক কাঁপুনি চললেও কৌতূহল থামতে পারছে না। জিদ্দাত ক্রমশ জঙ্গলের গভীরে ঢুকে যাচ্ছে দেখে সেও দ্রুত পিছু নিল। চারপাশে শুধু ঘন কালো অন্ধকার। মাথার ওপর জড়িয়ে থাকা বৃক্ষের ডালপালা চাঁদের আলো পর্যন্ত মাটিতে পৌঁছতে দিচ্ছে না। অথচ আশ্চর্যের বিষয়, এত বড় জঙ্গলে একটাও পশু পাখির শব্দ নেই। না ঝিঝি পোকা ডাক, আর না শিয়ালের হুক্কা হুয়া। নেই কোনো পাতার খসখস আওয়াজ। একটা মৃত নীরবতা পুরো বনটাকে গ্রাস করে রেখেছে। আর সেই নীরবতার মাঝেই জিদ্দাত এগিয়ে চলেছে অবিচল ভঙ্গিতে। তার ঠোঁটের কোণে ঝুলে থাকা অদ্ভুত হাসিটা একটুও নড়ছে না। রানীর বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল। অবশেষে ঘন অন্ধকার চিরে সামনে ভেসে উঠল একটা মাঝারি আকারের প্যালেস সদৃশ স্থাপনা। কালচে দেয়াল, উঁচু খিলান, সাথে তার অদ্ভুত নির্জন অবয়ব। দূর থেকে দেখে মনে হচ্ছে বহু পুরনো কোনো অভিশপ্ত রাজপ্রাসাদের মতো। জিদ্দাত না থেমে ভেতরে প্রবেশ করল। রানীও দৌড়ে দরজার কাছে এসে নিঃশব্দে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকতেই সে তাড়াহুড়ো করে একপাশে রাখা কয়েকটা বেড সদৃশ জিনিসের আড়ালে লুকিয়ে পড়ল। তার শ্বাস তখন এত দ্রুত চলছে যেন বুক ফুঁড়ে বাহিরে বেরিয়ে আসবে। কিন্তু পরক্ষণেই তার চোখ সামনে গিয়ে আটকালো। সঙ্গে সঙ্গে গলা ফেটে চিৎকার বেরিয়ে আসতে নিলে রানী তড়িঘড়ি করে শাড়ির আঁচল মুখে চেপে ধরল। চোখ দুটো আতঙ্কে বিস্ফারিত, পুরো শরীর থরথর করে কাঁপছে। কারণ সামনে যেটা সে দেখেছে সেটা স্বাভাবিক দৃশ্য নয়। তার সমগ্র দেহ থরথর করে কেঁপে উঠল। সামনের বিশাল হলরুম জুড়ে সারি সারি বেড, আর প্রতিটি বেডে নিথর হয়ে পড়ে আছে লাশ। সাদা কাপড়ে ঢাকা কিছু দেহ, আবার কিছু দেহ সম্পূর্ণ উন্মুক্ত। চারপাশে তীব্র রাসায়নিকের গন্ধের সাথে মিশে আছে তাজা রক্তের গন্ধ। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। প্রায় 50 থেকে 60 জন মানুষ নিঃশব্দে কাজ করে যাচ্ছে। সবার গায়ে সাদা ল্যাব কোট, হাতে কালো গ্লাভস, মুখে মাস্ক। কেউ ধারালো যন্ত্র দিয়ে বক্ষ চিরে, কেউ রক্তমাখা ট্রে সরাচ্ছে, আবার কেউ কাঁচের পাত্রে অদ্ভুত তরল মিশিয়ে যাচ্ছে। যন্ত্রের ক্ষীণ ঠকঠক শব্দ, তার সাথে মাংস কাটার চাপা ছেঁড়া আওয়াজ মিলেমিশে পুরো পরিবেশটাকে আরও বিভীষিকাময় করে তুলেছে। জিদ্দাতকে দেখামাত্র সবাই একসাথে থেমে গেল। বুকে হাত চেপে মাথা নত করল তারা। পুরো দৃশ্যটা এমন ছিল যে কোনো অন্ধকার সাম্রাজ্যের শাসকের সামনে অনুগত সৈনিকেরা সম্মান জানাচ্ছে। জিদ্দাত শুধু হাত তুলে সামান্য ইশারা করল। সঙ্গে সঙ্গে আবার সবাই কাজে ডুবে যায়। সে ধীর ভঙ্গিতে সামনে এগিয়ে গিয়ে নিজেও একটি ল্যাব কোট পরিধান করল। কালো গ্লাভস হাতে টেনে নিল। মুখে মাস্ক পরে ঘাড় এদিক ওদিক ঘোরাতেই কটমট করে হাড়ের শব্দ প্রতিধ্বনিত হল নীরবতায়। পরক্ষণেই জিদ্দাত টেবিল থেকে ধারালো ব্লেড তুলে নিল।
তার সামনে পড়ে থাকা মৃতদেহটার দিকে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে কোনো প্রকার অনুভূতি ছাড়াই বক্ষ থেকে পেট পর্যন্ত এক টানে ব্লেড চালিয়ে দিল। চামড়া চিরে মাংস ফাঁক হয়ে গেল মুহূর্তে। ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠল ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ। রানীর মনে হলো সে কোনো পৃথিবীতে নয়, মর্গের কোনো এক গোপন স্তরে এসে পড়েছে। তার মাথা ঘুরে পড়ে যাবার মতো অবস্থা। পুরো রুমের দেয়ালে সানসাইটের মতো তাকে বড় বড় কাচের বোতলে হার্ট, চোখ ও শরীরের সব রকম দামি দামি পালস সংরক্ষণ করে রাখা। সে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করল। ভয়ে হাত পা জমে যাচ্ছে। হাল ছাড়ল না। কাঁপতে কাঁপতে ক্যামেরা অন করল ফাঁক দিয়েই। সব ক্যামেরাতে বন্দি করল। তার শুধু হাত পা নয়, সারা অঙ্গ থরথর করে কাঁপছে। বিশাল রুমে শুধু লাশ। তাদের বক্ষ, পেট, চোখ চিরে খুলে ফেলার পচা রক্তের বাজে স্মেলের জন্য কেমন পেট গুলিয়ে তার বমি বমি ভাগ হচ্ছে। নাক মুখ চেপে ধরে পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয়ে পড়ল। সামনের ভয়ঙ্কর দৃশ্য। জিদ্দাত কিভাবে একের পর এক লোকের বক্ষ ছিঁড়ে তোলপাড় চালাচ্ছে ভেতরের অংশে। তাতে কি লোকটার একটু ভয় হয় না? হবেই বা কী করে? বরং এই লোককে তো সবাই ভয় পায়। খোদা, এনার উপর তো বোধহয় সর্বদাই নারাজ। কিছুক্ষণের মধ্যে লাশের কাজ শেষ হতে জিদ্দাত হাত উঁচু করতে বাকি লোকগুলো বুঝে গেল কিসের জন্য হাত উঁচু করেছেন তাদের বস। তৎক্ষণাৎ কয়েকজন মিলে ছুট লাগালো সেখানে থাকা রুমের ভেতর এবং ৩-৪ মিনিটের মধ্যে ২০ থেকে ৩০ জন জ্যান্ত লোককে ধরে নিয়ে আসলো। লোকগুলোর চেহারা, বেশ পোশাক তত একটা দেখতে ভালো দেখা যাচ্ছে না। তারপরেও রানী চোখ বড় বড় করে তাকিয়ে ভাবে লোকগুলোকে কি করবে এই পাষাণ। একটা লোকের চুল খামছে ধরে এক টানে সোজা বেডে শুয়ে দিতে একজন লোকটার হাত পা বেডে লক করে দেয়, যার জন্য লোকটার উঠতে পারে না। তবে সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলতে শুরু করে তাকে ছেড়ে দেবার জন্য। জিদ্দাতের কানে গিয়েছে বলে মনে হয় না। মুহূর্তে ধারালো ছুরি দ্বারা জীবন্ত ব্যক্তিটার বক্ষে রেখে নিচের দিকে টান মারতে রক্ত খাঁড়া হয়ে ছিটকে পড়ে জাবরাটের কোটে এবং মুখে। লোকটা বিকট চিৎকার দিয়ে প্রাণ হারালো। বাদবাকি লোকগুলো এই ভয়ঙ্কর দৃশ্য দেখে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাতে শুরু করল। কেউ হাঁটু গেড়ে বসে কাকুতি মিনতি করে নিজের প্রাণ ভিক্ষা চাইল, কেউ পায়ে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু এতে করে এক চুল পরিমাণ দয়া হলো না নিষ্ঠুর মানবের মনে। চোখে মুখে ভয়ঙ্কর এক কঠোরতা, যেখানে মায়া শব্দের কোনো অস্তিত্ব নেই। একের পর এক জীবন্ত মানুষের দেহ নির্মমভাবে ছিন্ন ভিন্ন হতে দেখে রানীর ভেতরের শেষ সাহসটুকুও ফানুসের মতো উবে গেল। এতক্ষণ সে নিজেকে যথেষ্ট শক্ত রেখে মৃতদেহ, রক্ত, বিচ্ছিন্ন অঙ্গ সবকিছু কোনো মতে সহ্য করছিল। কিন্তু এবার একটি জীবন্ত মানুষের বুক চিরে ওঠা চাপা আর্তনাদ তার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিল। রানীর ঠোঁট কেঁপে উঠল, চোখ থেকে আতঙ্কে জমে থাকা পানি গড়িয়ে পড়ল। আর নিজেকে আটকে রাখতে না পেরে তার মুখ দিয়ে ক্ষীণ ভাঙা কান্নার শব্দ বেরিয়ে এলো। মুহূর্তেই পুরো হলরুমের পরিবেশ বদলে গেল। কাজে ব্যস্ত লোকগুলো একসাথে থেমে চারপাশে তাকাতে শুরু করল। কারো হাতে রক্তমাখা ব্লেড, তো কারোর গ্লাভস থেকে টপ টপ রক্ত ঝরছে। নিস্তব্ধতার মাঝখানে তাদের সন্দিহান চোখগুলো রুম জুড়ে শব্দের উৎস খুঁজতে লাগল। একজন মুখ ঘুরিয়ে জাবরারের দিকে তাকালো, সাথে কিছুটা গম্ভীর সন্দিগ্ধ কণ্ঠে বলল, বস, কিছু একটা শব্দ পেলাম মনে হচ্ছে, আমি বাহিরে দেখে আসছি। লোকটা দরজার দিকে এগোতে নিলে জাবরারের ঠান্ডা অথচ ভয়ঙ্কর কণ্ঠ পুরো হলরুমে ছুরি দিয়ে কেটে যাওয়ার মতো প্রতিধ্বনিত হল, স্টপ অ্যান্ড ফোকাস অন ইয়োর ওন ওয়ার্ক। শান্তস্বরে ভয়ঙ্কর হুমকি শুনে লোকটার সাহস আর হয়ে উঠল না সামনে এগোনোর। বাড়িয়ে দেওয়া পা গুটিয়ে নিয়ে এলো। পুরো হলরুম আবারও নিস্তব্ধতায় চাপা পড়ল। জাবরার ধীরে ধীরে মাথা তুলল। তার কালচে দৃষ্টি একবার চারপাশে ঘুরে এসে কয়েক সেকেন্ড স্থির হলো ঠিক সেদিকটায় যেখানে রানী লুকিয়ে আছে। রানীর বুকের ধুকপুকানি হঠাৎ থেমে যায়। লোকটা তাকে দেখে ফেলেনি তো? কান্না আটকে আতঙ্ক ভরা ভারী নিঃশ্বাস ফেলার মাঝে জাবরার দৃষ্টি সরিয়ে নিল। রানী বুকে হাত চেপে স্বস্তির শ্বাস ফেলে। যাক, দেখেনি তাহলে। লোকগুলো যে যার মতো নিজেদের কাজে মনোযোগ দেয়। রানী নিজের মুখ চেপে ধরে নিচে বসে পড়ল। না, এখানে আর থাকা যাবে না। কিছু সময় নিয়ে নিজেকে কোনো রকম সামলে উঠে দাঁড়ালো এবং ফাঁকা জায়গাটা দিয়ে আরেকবার তাকাতে দেখল জিদ্দাত একটা রুম থেকে বেরোচ্ছে। পুরো শরীর তার এখন একদম ক্লিন। কেউ দেখলে বলবেই না খানিকক্ষণ আগে এই লোক নরপশুর মতো জীবন্ত দেহ ছিঁড়ে কালিজার সাথে হৃৎপিণ্ড টেনে বের করেছে। জিভ দিয়ে ঠোঁট ভেজালো, পেছনে চুল ঠেলে গা ছাড়া ভাব নিয়ে ঘাড় এদিক ওদিক করে পকেট থেকে ফোন বের করল। সেদিকে দৃষ্টি স্থির রেখে খুব স্লো ধাপে দরজার দিকে এগোতে থাকল সে। বাকি লোকগুলো মিলে পালস বক্সে ভরে সাজিয়ে রাখার কাজে ব্যস্ত হয়ে আছে।
রানী জাবরার দরজার কাছে আসার আগে আড়াল থেকে দৌড়ে বেরিয়ে যায়। তাকে যে করে হোক লোকটার আগে পৌঁছতে হবে। যে পথ দিয়ে এসেছিল সে পথে এক প্রকার দৌড়ে যেতে শুরু করল। 15 মিনিটের মধ্যে সে দরজার কাছে আসতে সক্ষম হয়। ভাগ্য ভালো যে দরজাগুলো খোলা পেয়েছে, তা না হলে বেরিয়ে আসা মুশকিল হয়ে যেত। উপরে যেতে যেতে জিদ্দাত এসে পড়বে, তাই উপায় না পেয়ে ডাইনিংয়ে ছুটে এসে কোমরে আঁচলের নিচে ফোনটা গুজে নিল। সে একদম ঘেমে চুপচুপে হয়ে গেছে। ব্যাকলেস ব্লাউজের কারণে দৃশ্যমান পিঠে কণা কণা ঘাম স্পষ্ট। কাঁপতে কাঁপতে উল্টে রাখা প্লেট সোজা করল। আগে থেকে সে রান্না করে ডাইনিংয়ে সাজিয়ে সবকিছু ঢেকে রেখেছিল। জগ থেকে গ্লাসে পানি ডালতে নিলে পেছন থেকে কেউ 2 হাতে তাকে জড়িয়ে উন্মুক্ত পেট চেপে ধরে। এতে রানী এক দফা কেঁপে ওঠে। জাবরার ছাড়া আর কেউ না, সেটা সে ভালোই জানে। জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করল। ভয়ে আত্মা কাঁপছে। আজকের দৃশ্য দেখার পর জিদ্দাতের প্রতি ভয়টা তার দ্বিগুণ হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যে ঘামে ভেজা ঘাড়ে তীব্র গরম শ্বাস অনুভব করল। তার শরীর থেকে জিদ্দাত চোখ বন্ধ করে স্মেল নিচ্ছে। তাতে রানী আরেক দফা কেঁপে ওঠে। ভরপুর শ্বাস নিয়ে সে শব্দ করে কণা কণা পরশ এঁকে দিল বেশ কয়েকটি। অতঃপর থুতি কাঁধে রেখে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। এখানে কি করছেন? রানী ফাঁপা ডোক গিলল। তাকে আর কত মিথ্যে বলতে হবে কে জানে, চাইলেও তো সত্যিটা বলা সম্ভব নয়। মিনমিনিয়ে জোরপূর্বক হেসে প্রত্যুত্তরে বলল, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। জাবরার ঠোঁট বাঁকিয়ে অদ্ভুত হাসল। রানীকে সামনে ফিরিয়ে বাহুতে 2 হাত চেপে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করতে করতে মুখের ভাবভঙ্গি পাল্টে মাথা নাড়িয়ে আফসোস কণ্ঠে আওড়ালো, ইস বিবি, কত ঘেমে গিয়েছেন, নিশ্চয়ই অনেক পরিশ্রম করতে হয়েছে। এহাম কথায় খানিক ভরকে উঠল। জোরে শ্বাস নিতে শুরু করল। দৃষ্টি নিচের দিকে স্থির। তার জিদ্দাতের দিকে তাকানোর সাহস হয়ে উঠছে না। তাকালে নির্ঘাত ধরা পড়বে সে। কি বলবে এখন ভেবেই পাচ্ছে না, শুধু হাঁসফাঁস শুরু করে দিয়েছে। তার অস্বাভাবিক আচরণে জিদ্দাত বাঁকা হেসে পর্যবেক্ষণ করল, বিবিজান, উত্তর দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছেন না? রানী এবার আরও হাইপার হয়ে যেতে শুরু করে। ভয়ের সাথে সারা অঙ্গ কাঁপছে। এতটাই কাঁপছে ঠিকমতো দাঁড়াতেও পারছে না। কান্না আসছে খুব। জিদ্দাত কি তাকে সেখানে দেখে ফেলেনি তো? সে কথা ভাবতে যেন ভেতর থেকে ঠেলে আরও বেশি কান্না আসতে চাইছে। তাকে এত উত্তেজিত হয়ে যেতে দেখে জিদ্দাত টেনে নিজের সঙ্গে মিশিয়ে নিল। মুখের উপর পড়ে থাকা ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে জিভ দ্বারা পিয়ার্সিং করা অধর ভেজালো এবং বেশ শান্ত স্বরে বলল, কাজ করতে করতে ঘেমে গিয়েছেন সেটা বললেই হয়, সিম্পল বিষয়ে উত্তর দিতে আপনার এত কষ্ট হচ্ছে? জাবরারের কথা শুনে রানী দেহ প্রাণ ভিড়ে পেল। যাক, তাহলে দেখেনি তাকে। ভেবেছে সে কাজ করতে করতে ঘেমে গিয়েছে। এখন স্বাভাবিক থাকার চেষ্টা করল। অতঃপর সাহস করে চোখ তুলে জিদ্দাতের দিকে তাকালো। জিদ্দাত তার সারা মুখে নজর ভুলাচ্ছে। রানী হাসার চেষ্টা করে বলে, খাবার খাবেন না? জিদ্দাত উত্তর দিল না। অধরে হালকা পরশ ছুঁয়ে দিল। রানী নিজেকে ছাড়িয়ে চেয়ার টেনে জিদ্দাতকে জোর করে বসিয়ে দিতে দিতে মিষ্টি মুখে বলে, বসুন তো আপনি, আমি খাবার দিচ্ছি। পরপর সে প্লেটে খাবার তুলে দিতে শুরু করল। হাত অসম্ভব মাত্রায় কাঁপার জন্য ঠিকমতো চামচটাও ধরতে পারছে না। মাফিয়াটা নীরবে সবই ঠান্ডা মাথায় সেট করে নিচ্ছে। মুখে তার অদ্ভুত শীতল হাসি নড়ছে না। শান্ত মস্তিষ্কে কী চাল চলছে তা বাহিক দিয়ে বোঝা মুশকিল। রানী যত কিছু রান্না করেছিল সব একে একে তুলে দিয়ে পুরো প্লেট ভরিয়ে ফেলল। হালকা ছাড়া কণ্ঠে বলে, নিন, শুরু করুন। জিদ্দাত কিছু বলল না, এমনকি প্লেটেও হাত লাগালো না। সে ফোন স্ক্রল করতে শুরু করল। রানী অসহায় চোখে তাকালো সেদিকে। এই লোক কি খাবে না নাকি? পাষাণ মানবের সাথে তার জীবন জোড়া লাগার পর থেকে শুধু অ্যালকোহল আর সিগারেট ছাড়া দেখেনি অন্য কিছু মুখে তুলতে। খেলে বা কি করে জানবে? নিজের যত খাহিশ মেটানোর প্রয়োজন ততটুকু মিটিয়ে কক্ষ ছাড়ে। তারপরে কি করে, কোথায় যায়, খায় নাকি ঘুমায়, তা তো তার অজানাই রয়ে থাকে। তবে আজ অজানার মধ্যে থেকে একটি জিনিস খুব স্পষ্টভাবে জানা হয়ে গেল। ভাবলেও ঘৃণা লাগে তার স্বামী মানুষরূপী হিংস্র জানোয়ার। এসব ভাবতে চোখে নোনা জল এসে ভিড় করল। জিদ্দাত দেখার আগে সে আড়ালে নিজের চোখের পানিটুকু মুছে নিল। কিছু করার নেই তার, ভাগ্যটাই যে এমন। বিপদ যেন সঙ্গ ছাড়া হয় না। মনে হাজারো কষ্ট নিয়ে জিদ্দাতের দিকে পুনরায় তাকাতে খুব রাগ হয়। কিছুটা অভিমানের ছলে রাগ দেখিয়ে এক টানে ফোনটা কেড়ে নিল। কত বড় আস্পর্ধা দেখিয়েছে সেটা সে নিজেও উপলব্ধি করতে পারছে না। জিদ্দাত দাঁত চেপে গরম চোখে তাকালো। রানী মোটেও ভয় পেল না। মাথায় না নিয়ে সেটা হজম করে তড়িৎ তার কোলে বসে পড়ল। প্লেটে হাত রেখে নিজের হাতে খাবার মাখাতে মাখাতে খেপা মেজাজে আওড়ালো, এমন করে তাকালে মনে হয় আমি ভয় পেয়ে মরে যাব। পরপর একই ভঙ্গিতে, মরলে ভালো হতো, রানীর প্রতি এত জুলুম আপনার গাঙ্গে ভাসত। ভুল কিছু বলার দরুন খামচা অনুভব করল। লোকটা সবসময় এমন করে। রানী দাঁত খিটে সজ্জা করে নিল। মাখা শেষ হতে হালকা শরীর ঘুরিয়ে লুকমা তুলে ধরল জিদ্দাতের মুখের সামনে। তবে সে মুখে নিল না। রানীর চোখ ছলছলে হয়ে উঠল। কাপা কণ্ঠে দ্রুত বলল, প্লিজ প্রত্যাখ্যান করবেন না, খেয়ে নিন।
জিদ্দাত তার অদ্ভুত নীল আঁখিতে টয়টুম্বুর হয়ে ভাসতে থাকা জলে তীক্ষ্ণ নজর তাক করল। কিছু সময় পার হয়ে গেল এমন করে। রানী খাবার গ্রহণ না করতে দেখে অনমন্যে তার চোখ থেকে আপনা আপনি জলটা গড়িয়ে পড়ল জিদ্দাতের বক্ষের উপর। ভাঙা মনে হাত ফিরিয়ে আনতে নিলে জিদ্দাত রানীর কবজি টেনে খাবার মুখে তুলে নিল। যা দেখে রানীর জল ভর্তি চোখ খুশিতে মুক্তার মতো জলজল করে উঠল। সে নিজেও জানে না এখন সে কোন দেশে হারিয়েছে। কিছুক্ষণ আগেও সে ঘৃণায় লোকটার থেকে মুখ ফিরাতে চেয়েছে, আর এখন সে আদেও কি নিজের মধ্যে আছে? সেও খায়নি, তবে এই মুহূর্তে খুশির জোয়ারে ভেসে তার খিদে উবে গিয়েছে। বরং দ্রুত হাতে একের পর এক লুকমা তুলে দিচ্ছে জাবরারের মুখে। জাবরার শুধু রানীর মুখের দিকে দৃষ্টি স্থির রেখে বিনা বাক্যে মুখে খাবার তুলে নিচ্ছে। পুরো প্লেট ফাঁকা করে পানিটাও পান করিয়ে দিল রানী। সবশেষে শাড়ির আঁচল টেনে মুখও মুছে দিতে শুরু করল, যদিও টিস্যু ছিল। এই নারী নিজের মধ্যে নেই। হঠাৎ সে সবকিছু ভুলে ডুবে যায় অতলে। জিদ্দাত হাসল, তাকে ডাইনিংয়ের দিকে ঘুরিয়ে প্লেটে নিজের হাতে খাবার তুলল। রানী অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল সেদিকে। বিষয়টা অহজম করার মতো না। পরমুহূর্তেই রানীর ঠোঁটের কোণে অজান্তেই ক্ষীণ হাসি ফুটে উঠল। এতক্ষণকার সবকিছু সাময়িকভাবে মিলিয়ে গেল। জিদ্দাত ধীর ভঙ্গিতে তাকে আবার নিজের দিকে ঘুরিয়ে নিল। তার চোখে মুখে আজ অদ্ভুত এক স্থিরতা, না রাগ আর না হিংস্রতা দেখা যাচ্ছে। এক পাশ থেকে খাবার তুলে খুব স্বাভাবিক ভঙ্গিতে রানীর মুখের সামনে ধরল। রানীও 1 সেকেন্ড দেরি না করে নিঃশব্দে খাবারটা মুখে তুলে নিল। কিন্তু দুবার চিবোতেই আচমকা তার চোখ উঠে গেল জিদ্দাতের দিকে। জিদ্দাত সেটা লক্ষ্য করেই ঠোঁট কামড়ে হালকা হেসে সামান্য ভ্রু নাচল। পাপিষ্ঠের হাতের খাবার একটু বেশি টেস্টি লাগছে বিবিজান। কথাটা শুনতেই রানীর হুঁশ ফিরল। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল লোকটার দিকে। অদ্ভুত, এত মজা লাগছে কেন? যে হাত কিছুক্ষণ আগেও রক্তে রঞ্জিত ছিল, সেই হাতের ছোঁয়ার খাবার এত শান্তি দিচ্ছে কিভাবে? তার তো ঘৃণা লাগার কথা ছিল। তারপরেও কেন বুকের ভেতর কোথাও এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ছে? নাকি আজ রান্নাটা ভালো হয়েছে? কোনটা? হুঁশ ফিরার পরেও সে খেল। তার আজ ভীষণ তৃপ্তি মিলছে। কারণটা সম্পূর্ণ অজানা। খাওয়া শেষ হতে জিদ্দাত তাকে পাজা কোলে তুলে নিল। রানী দ্রুত গলা জড়িয়ে ধরল। উপরে উঠে রুমে যেতে যেতে জিদ্দাত রানীর কপালে পরশ ছুঁয়ে দিয়ে কিছুটা হিসিসিয়ে বলল, যত্ন করে তো খাইয়ে দিলেন অঙ্গেশ্বরী, এবার না হয় পাওনাটা মিটিয়ে দিন। রানী লজ্জা পেয়ে গলা জড়িয়ে ধরা অবস্থায় অন্যদিকে তাকালো। পরমুহূর্তে মনে পড়ল সে তো কোমরে ফোন গুজে রেখেছে। রুমে আসতে না আসতে সে তৎক্ষণাৎ বলল, আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। জিদ্দাত কোনো প্রকার প্রশ্ন করল না, শুধু মুখে অদ্ভুত হাসির মাত্রা ধরে তাকে নামিয়ে দিল। বেডে গিয়ে পায়ের ওপর পা তুলে 2 হাত মাথার পেছনে রেখে শুয়ে পড়ল, চোখ বন্ধ করল। রানী খানিক স্বস্তি পেয়ে সোজা ওয়াশরুমে চলে আসলো। ফোনটা কোথায় রাখবে এখন? পুরো ওয়াশরুমে নজর ভুলালো। বাথটাব থেকে শুরু করে প্রতিটা কোণায় তাজা রক্তলাল গোলাপের পাপড়ি ছিটানো। খুব সুন্দর সুবাসও ছড়াচ্ছে। তার গোলাপের ঘ্রাণ বরাবরই খুব ভালোই লাগে। চোখ বন্ধ করে কয়েকবার নিঃশ্বাস নিল। পরমুহূর্তে মনে মনে আওড়ালো, বেশিক্ষণ থাকা যাবে না। যদি জাবরার রেগে যায়? সেটা ভেবেই চোখ মেলে তাকালো। ভালো করে আরেকবার ওয়াশরুমে নজর ভুলালো। তেমন কোনো জায়গা নেই যেখানে ফোনটা লুকানো যাবে বলে। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। হাত কচলাতে কচলাতে বিড়বিড় করল, এই কোন জ্বালায় ফেসে গেলাম, আল্লাহ রক্ষা করো। বলা শেষ হতেই নজর পড়ল টিস্যুর উপর। তখনই চটজলদি মাথায় একটা বুদ্ধি আসলো তার। দেরি না করে গুজে রাখা ফোন বের করল। সেটাকে টিস্যু দিয়ে ভালো করে পেঁচিয়ে নিল। অতঃপর জুড়িতে রেখে দিল। চোখে মুখে হালকা পানি ছিটিয়ে বেরিয়ে আসলো। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। গলার লকেটটা খানিক জলকানি মেরেছিল তখন। সেটা প্রায় সময় এভাবে জলক মারে দেখে তত একটা মাথা নিল না। কম্পিত শরীর নিয়ে কোনো রকম লাইট অফ করে দিয়ে বেডে এসে শুয়ে পড়ল। জাবরারা যেমন করে শুয়েছিল তেমনভাবেই আছে। ভোর গড়িয়ে সকাল 10টার দিকে রানীর ঘুম ভাঙল। আঁখ মেলতেই হুঁশ ফিরে এলো। পরমুহূর্তেই ধর্মর করে উঠে বসল সে। শেষ রাতের ক্ষীণ অন্ধকারটুকু সে কখন মিলিয়ে গেছে জানালাহীন সে বিশাল কক্ষে। সময়ের অস্তিত্ব বোঝার একমাত্র উপায় ছিল ঘড়ির কাঁটা। রানী তাড়াহুড়ো করে বেড থেকে নেমে ওয়াশরুমে ঢুকে পড়ল। শাড়ি এখন বিরক্ত লাগছে, তবে এখানে আর অন্য কোনো ড্রেসই নেই। ওয়াশরুমে রাখা জিদ্দাতের গতরাতের প্যান্টটা চোখে পড়তে সে দেরি না করে দ্রুত পকেট হাতড়াতে শুরু করল। তবে ফলাফল শূন্য। পেনড্রাইভটা নেই। রানীর ভ্রু কুঁচকে আসলো। বুকের ভেতর চাপা উপলব্ধি ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল। কাল রাতের পর অন্তত একটা বিষয় পরিষ্কার, পেনড্রাইভটা জিদ্দাতের সাথেই আছে। সে দীর্ঘ শ্বাস ফেলল। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে নিখুঁতভাবে বেড গুছিয়ে নিল। এই কদিনে অদ্ভুতভাবে অভ্যাস বদলেছে তার। মাঝে মাঝে নিজের মধ্যে থাকে না।
দরজার সামনে এসে দাঁড়াতে আগের মতোই কোনো শব্দ ছাড়া দরজাটা আপনা আপনি খুলে গেল। রানীর বুকের ভেতর আবারও অদ্ভুত অস্বস্তি জমল। এই ম্যানশনের প্রতিটি জিনিস অদ্ভুত। ধীর পায়ে নিচে নেমে আসতে থমকে দাঁড়ালো। পুরো ম্যানশন নিস্তব্ধ, একটিও মেড নেই, চারপাশে শুধু স্তব্ধতা। তার দৃষ্টি ধীরে ধীরে বাহিরের দিকে গিয়ে আটকাল। মেন দরজাটাও খোলা। এত বড় ম্যানশনে অথচ আজ কোথাও কোনো গার্ড নেই। কাল পর্যন্ত যেখানে প্রতিটি করিডোর এবং প্রতিটি প্রবেশপথ পাহারা দিচ্ছিল সশস্ত্র মানুষ, আজ সেখানে শুধু নীরবতা। বিষয়টা অস্বাভাবিক, অস্বস্তিকর। রানী ধীর পায়ে এগিয়ে দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। বাহিরে বিশাল লোহার পোক্ত গেট বন্ধ। আশেপাশে একটি গার্ডের ছায়াও নেই। তার কৌতূহল আরও বেড়ে গেল। চারপাশ খুঁটিয়ে দেখতে দেখতে ধীরে ধীরে ম্যানশনের পেছনের দিকটায় গেল। সবথেকে অবাক করার বিষয় হলো পেছনে কোনো জঙ্গল নেই, বরং বিশাল উঁচু দেওয়ালের ওপারে একটা রাস্তা। আর ঠিক সেখানেই এসে তার পা থেমে গেল। চোখে স্পষ্ট বিস্ময় ফুটে উঠল। পেছনে কোনো জঙ্গল নেই, বরং বিশাল উঁচু দেওয়ালের ওপারে একটা রাস্তা। কাল রাতে সে জাবরারের পেছনে সিঁড়ির রুমের পাশে গোপন পথ ধরে অন্তত 1.5 মাইল গিয়েছে। বাহির থেকে তো বুঝাই যাচ্ছে না এখানে কোনো জঙ্গলের অস্তিত্ব আছে বলে। কোথায় সে অন্ধকার বন? ভাবনার মাঝেই মুখের সামনে দেওয়ালের ওপার থেকে একটি মৌমাছি এসে ঘুরঘুর করতে থাকল। সে হাত দ্বারা নাড়িয়ে খানিক পিছিয়ে আসলো, তাতেও কাজ হলো না। মৌমাছিটা তার মুখের সামনে এসে বারবার হাজির হয়ে যাচ্ছে। হাত দিয়ে সেটা তাড়ানোর চেষ্টা করল বারবার, কিন্তু সেটা যাওয়ার বদলে আরও কাছে এসে ভিড়ছে। খানিক ভয় পেয়ে গেল, যদি তাকে কামড়ে দেয় তখন কি হবে? আরও বেশ খানিক পিছিয়ে আসলো। হঠাৎ রানী অবাক চোখে লক্ষ্য করে মৌমাছিটার শরীর ধীরে ধীরে অস্বাভাবিকভাবে বড় হয়ে উঠছে। আতঙ্কে বুক কেঁপে উঠল। তার চোখ বেরিয়ে আসার উপক্রম। ঠিক সেই মুহূর্তেই মৌমাছিটার পেট আপনা আপনি ফাঁকা হয়ে গেল। ভেতর থেকে একটি চিরকুট নিচে পড়ল। মৌমাছি আর এখানে দাঁড়াল না, উড়ে আবারও দেওয়াল পেরিয়ে চলে গেল। রানী শুধু হাঁ করে সেদিকে তাকিয়ে রইল। এটা কি করে সম্ভব? চোখের অড়াল হতে রানী তড়িগড়ি করে নিচে তাকালো। ঘাসের উপর পড়ে থাকা চিরকুট হাতে তুলে নিল। ভয় তো ভীষণ হচ্ছে। কাপা কাপা হাতে মনে মনে আল্লাহকে ডেকে চিরকুটের ভাঁজ খুলতে শুরু করল। খোলা শেষ হতে ভ্রু কুচকাল, কারণ একটি জায়গার নাম লেখা এবং সেটার নিচে আরও কিছু লেখা আছে। সেটা রানী বিড়বিড় করে আওড়াল। উপরের ঠিকানায় ঠিক সন্ধে 7টায় জিদ্দাত যাবে। তুমি তার পিছু নিবে এবং সেখানে যা যা হবে সব আমার কুটিরে এসে বলে যাবে। সাবধান, কোনো অজুহাত চলবে না। সুস্থ দেখতে চাও তো তোমার বাবা মায়ের? অপেক্ষায় থাকব। রানী চাপা জোরে শ্বাস নিল। বুঝতে আর বাকি থাকল না এই চিরকুট ওই লোকটাই পাঠিয়েছে। এই কোন ঝামেলা! একটার পর একটা বেড়ে চলেছে। জিদ্দাতের পিছু নিয়ে বাহিরে যাওয়াটা কোনো সাধারণ কাজ নয়। দেখতে পারলে একদম কলিজা টেনে ছিঁড়ে ফেলবে। একে তো পেন ড্রাইভ নেওয়ার চিন্তা, তার উপর আবার নতুন করে আরেকটা জুটে বসল কপালে। আর জঙ্গল পেরিয়ে দেখাও বাকি করে করবে। ভাবতে ভাবতে চিরকুট বন্ধ করতে নিলে হঠাৎ একদম নিচে নজর গেল। পাশে ছোট করে লেখা দ্বিতীয় অপশন। সেদিকে তাকিয়ে আবারও বিড়বিড় করল। তার মানে প্রথম অপশন দেখা করা, আর যদি তা সম্ভব না হয় তাহলে কল করা। কিছুটা স্বস্তি পেল। যাওয়া নিয়ে টেনশনে পড়ে গিয়েছিল। যাক, বাঁচা গেল। চিরকুট মুঠো মাথায় নিয়ে ম্যানশনের ভেতরে ফিরে আসলো। ওয়াশরুমের জুড়ি থেকে ফোনটা বের করল। অনেক ভেবেচিন্তে নাম্বারে কল করে কানে চেপে ধরল। রিসিভ হতে রানী কিছু বলার আগে ওপার থেকে ধাতব স্বর ভেসে আসলো। অপেক্ষায় ছিলাম। রানী খানিক কেঁপে উঠল, তবে নিজেকে সামলে বলল, আপনি যেটা বলছেন সেটা কি করে সম্ভব? অসম্ভবকেও সম্ভব করতে হবে। চাই কি নিজের বাবা মায়ের সুরক্ষা? চোখ দুটো ছলছল করে উঠল। ঠোঁট চেপে তাড়াতাড়ি করে সে বলল, চাই চাই, প্লিজ আমার বাবা মায়ের কোনো ক্ষতি করবেন না। গুড, তাই আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। প্রথমে তোমাকে জিদ্দাতের পিছু নিতে হবে। জায়গায় পৌঁছে গিয়ে কিছু লোকদের হাতে পেন ড্রাইভটা দিবে, আর তোমাকে সেটা তাদের মাঝে মিশে নিতে হবে। পুরো কথা শুনে চেঁচালো, আমি কিভাবে নেব? আমার কিছু মেয়ে তোমাকে সেখানে হেল্প করবে। তাদের সাথে মিলে নৃত্য করার ছলে কৌশলে পেন ড্রাইভ নিতে হবে। নৃত্য করার কথা শুনে তৎক্ষণাৎ তৃতীয় স্বরে রাগ দেখালো। নৃত্য অসম্ভব। ভিডিও পাঠাবো নাকি? মুহূর্তে ঘাবড়ে যায়, নিশ্চুপ রয়। কিছুক্ষণ এভাবে পার হবার পর নীরবতা কাটিয়ে ওপার পাশ থেকে ভেসে আসে, মা বাবার জন্য পারবে না? চোখ বন্ধ করে শ্বাস ফেলে তেজি স্বরে উগল, মা বাবার প্রাণ বাঁচাতে গিয়ে যদি আমায় পৃথিবীর সবথেকে নিকৃষ্ট নারীর পরিচয় দিতে হয় তাহলে আমি তাতেও রাজি। কথাটা শেষ হতে চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। লোকটা শয়তানি হাসল। 7টা বেজে গিয়েছে। রানী প্রস্তুতি নিয়ে রেখেছে।
জিদ্দাত কিছুক্ষণ আগেই বাসায় ফিরেছে এবং কোনো প্রকার তার সাথে কথা বলেনি, এমনকি বলার প্রয়োজনও মনে করেনি। মুখের ভাবভঙ্গি গম্ভীর রেখে একদম মাফিয়া স্টাইলে রেডি হলো সে। রুম থেকে গতিবেগে বের হয়ে গেল। একবারের জন্য রানীর দিকে তাকায়নি। রানী এই মুহূর্তে এসব মাথায় না নিয়ে তাড়াতাড়ি পিছু নিল। ম্যানশন থেকে বের হয়ে আসতে দেখল জিদ্দাত ব্ল্যাক মার্সিডিজ নিয়ে রকেটের গতিতে ছুটে গিয়েছে। রানী গেট দিয়ে দৌড়ে বের হয়ে আসলো। তেমন কোনো গার্ড নেই দেখে সুবিধাই হলো। গেটের কাছে আসতে একটা গাড়ি এসে তার সামনে থামল। রানী কোনো প্রশ্ন কিংবা ভালো করে দেখার প্রয়োজন মনে না করে কথা অনুযায়ী গাড়িতে উঠে বসল। গাড়িটা টক্কর দিয়ে জোরে ছুটতে লাগলো জিদ্দাতের গাড়ির পেছনে। সেই গাড়ি খুব স্পিডে চালাচ্ছে। অমানুষিক স্পিডে স্টিয়ারিং আঁকড়ে ধরে একের পর এক গাড়ি ক্রস কাটিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। তার তীক্ষ্ণ দৃষ্টি সামনের দিকেই স্থির। শান্ত মস্তিষ্কে কী চলছে বোঝা মুশকিল। রানী খুব ভয় পাচ্ছে। সে এখন যেটা করতে যাচ্ছে মোটেও ভালো কাজ নয়। এসব ভেবে মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। যুবক অনেক স্পিডে জিদ্দাতের গাড়ির পেছনে ছুটছে, তা না হলে তাকে নজরে রাখা মুশকিল। কত শত গাড়ি এভাবে ক্রস কাটিয়ে যাচ্ছে তার হিসেব নেই। রানী সিট খামচে ভরে সিটের হাতলে চেপে ধরেছে। ভয়ে মন শুধু দুরুদুরু করছে। এত জোরে গাড়ি চলতে থাকলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। না এই গাড়ি চালকের মধ্যে কোনো ভয় আছে, না জাবরারের মধ্যে কোনো ভয় আছে। দুজনের উদ্দেশ্য তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। রানী ঠিক করে এখনো গাড়ি চালককেও দেখতে পায়নি। যুবকের পেছনের হুডির টুপিটাই শুধু দেখা যাচ্ছে। রানী খানিক খেয়াল করে দেখার জন্য উকিঝুঁকি দিয়ে মিরারে দৃষ্টি স্থির করতে চাইল। যেহেতু 7টার অধিক বেজে গেছে, তারপরেও ল্যাম্পপোস্টের আলোতে অনেকটাই স্পষ্ট দেখা যাচ্ছে। যুবকের চোখগুলো দৃশ্যমান। মুখে মাস্ক পরে থাকায় সেজন্য ফেস দেখতে পারল না। আচেনা যুবকের ফোকাস জিদ্দাতের গাড়ির উপর সীমাবদ্ধ। নিজের সবটুকু দিয়ে গাড়ির উপর নজর রেখে গাড়ি চালিয়ে যাচ্ছে। রানী দৃষ্টি নামিয়ে নিল। সারা শরীর তার মৃদু কাঁপছে, খানিক ঘেমেও গেছে। বারবার মনে হচ্ছে সে কোনো ভুল কাজ করতে যাচ্ছে না তো। কিন্তু ঘুরে ফিরে সব চিন্তা মা বাবার বিপদের ওপর গিয়েই আটকাচ্ছে। তার কাছে এই মুহূর্তে মা বাবার থেকে বড় কিছু না। মাথা থেকে ঝেড়ে ফেলে দিল সব দুশ্চিন্তা। সামনে কি করতে হবে তা নিয়ে মনে সাহস জোগাল। টানা 1 ঘন্টায় শহরের রাস্তা পেরিয়ে জঙ্গলের পথ দিয়ে নিয়ে যাচ্ছে এখন। শুনশান নিস্তব্ধ পথে দিয়ে একটি মেয়ে কোনো অচেনা যুবকের গাড়িতে বসে থাকলে ভাজি দুশ্চিন্তা হানা দিবে, এটাই স্বাভাবিক। রানীর বেলায়ও ঠিক এমনটাই হচ্ছে। শরীরের লোম কাটাতাটা দিয়ে উঠেছে বারংবার। জিদ্দাতের গাড়ির থেকে তাদের গাড়ি 20 হাত দূরত্ব রেখে এগোচ্ছে। রানী আঁচল টেনে গায়ে খুব ভালো করে জড়িয়ে নিল। বারংবার সৃষ্টিকর্তাকে স্মরণ করে যাচ্ছে, তার কোনো বিপদে যেন না হয়। গাড়ি এসে থেমে গেল ক্যাম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে। রানী জানালার বাইরে তাকিয়ে মুহূর্তের জন্য স্থির হয়ে পড়ল। বিশাল টার্মিনাল ভবন, দৌড়াদৌড়ি করা মানুষ, উজ্জ্বল আলো চোখের সামনে দেখে। এখানে কেন? এই প্রশ্নটা মুখে আসার আগেই অচেনা যুবকটি দ্রুত দরজা খুলে নেমে গেল। হুডি দিয়ে তার মুখের বেশিরভাগ অংশ ঢাকা আছে। শুধু কালো মিচমিচে মণিযুক্ত চোখ দুটোই দেখা যাচ্ছে। সে হাত তুলে রানীকে নামার ইশারা করল। রানী দ্বিধায় পড়ে যায়, কিন্তু তাকে কোনো সুযোগ না দিয়ে লোকটি আবারও তাড়াতাড়ি করে ইশারা করল। জিদ্দাত ইতিমধ্যেই ভেতরে ঢুকে গেছে। অচেনা যুবক হাতে পাসপোর্ট আর প্রয়োজনীয় সব কাগজপত্র নিল। রানী তাকিয়ে রইল। এগুলো প্রস্তুত করল কখন? প্রশ্নটা তার ভেতরে আগুনের মতো জ্বলতে লাগল। প্রতিটি মুহূর্তেই পরিস্থিতি আরও জটিল ও অচেনা হয়ে উঠছে। তার দৃষ্টি অনিচ্ছা সত্ত্বেও কাগজগুলোর দিকে গেল। যুবক পেছন পেছন আসার জন্য হাত দিয়ে ইশারা করল। রানী নেমে পিছু হেঁটে শুধু ভাবল, যেটা করতে যাচ্ছে সেটা মোটেও সাধারণ কাজ নয়। পেন ড্রাইভে কি আছে যেটার জন্য অচেনা যুবক এত খাটছে? ভেতরে প্রবেশ করার পর সব কিছু দ্রুত এগিয়ে গেল। চেক ইন, নিরাপত্তা সব স্বয়ংক্রিয় নির্দেশে চলছে। রানী শুধু অনুসরণ করছে। প্লেনে উঠতে গিয়ে তার শরীর কেঁপে উঠল। মাস্কের আড়ালে মুখ ঢেকে রেখেছে সে, তবুও শ্বাস ভারী হয়ে আসছে। দুর্ভাগ্যবশত অচেনা যুবক তার পাশে বসতে পারেনি। তার সিট দূরে। তার পাশে বসে আছে এক 13 বছরের একটি মেয়ে। মেয়েটা জানালার দিকে তাকিয়ে হাসছে। ভ্রমণে সে বহু খুশি। রানী চুপচাপ বসে আছে। সিট বেল্ট লাগিয়ে শক্ত করে সিটের হাতলে চেপে ধরেছে। ভয়ে মন শুধু দুরুদুরু করছে। প্লেন ল্যান্ড করল শ্রী গুরু রামদাসজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যুবক এসে রানীকে ইশারা করতে নেমে গেল। এয়ারপোর্ট থেকে বের হতে রানীর চোখ বিস্মিত হল। লোকটার জন্য একজন গাড়ি নিয়ে ওয়েট করছিল। রানী একবার আশেপাশে বিস্ময়ে নজর ভুলালো। ব্যানারে ইংরেজিতে লেখা ছিল অমৃতসর। রানী ভালো করে তাকানোর সময়টুকুও পেল না। গাড়িতে উঠে বসতে হয়েছে।
সেখান থেকে প্রায় 20 মিনিট পথ অতিক্রম করার পর গাড়ি থামল একটি মহল্লার সামনে। জাবরারের গাড়ির থেকে দূরত্ব রেখেই গাড়ির ব্রেক কষেছে। রানী সিট থেকে পড়তে পড়তেও বেঁচে যায় এবং নিজেকে সামলে জানলা দিয়ে বাহিরের আশপাশ দেখে ভ্রু কুচকায়। সেখানে ইট দিয়ে গড়া পুরনো মহলগুলো এক একটার সাথে লেগে আছে। দেওয়ালে ফাটল ধরে খসে পড়েছে প্লাস্টার। অনেক আঁকিঝুঁকির দাগ লেগে আছে দেওয়ালের গায়ে। তবে লোকজন দেখে মনে হলো এক অদ্ভুত জগতের ভেতরে এসে পড়েছে। কেউ রঙিন পাঞ্জাবি গায়ে দিয়ে হেঁটে যাচ্ছে, কারো মাথায় উঁচু করে বাঁধা পাগড়ি, চোখে গাম্ভীর্য। মেয়েরা উজ্জ্বল রঙের সালোয়ার কামিজ পরিহিত, হাতে কাঁচের চুড়ি ঝনঝন করছে। কেউ বা চুলে গাঁদা ফুল গুজে রেখেছে, কারো চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, হাঁটছেও হেলে দুলে। আবার কিছু মধ্যবয়সী মহিলারা লেহেঙ্গা শাড়ি পরে মাথায় কলসি নিয়ে যাচ্ছেন। ভালো করে লক্ষ্য করার পর বুঝতে পারল তারা পাঞ্জাবদের এলাকায় আছে। রানী বাহিরে তাকিয়ে থাকার মাঝে অচেনা যুবক মুখ চেপে ধরে বলল, গাড়ি থেকে নামো, আর ওই যে দেখতে পাচ্ছ বড় মহলটা, তুমি সেখানেই যাবে। রানী নজর সরিয়ে যুবকের দিকে তাকিয়ে ফাঁপা ডোক গিলল। পর মুহূর্তে গাড়ি থেকে নেমে যেতে যেতে নিচু স্বরে বলল, ভেতরে প্রবেশ করব কি করে? যুবক আগের মতো করেই মুখে হাত চেপে উত্তর দিল, প্রবেশদ্বারের সামনে দুজন লেডি থাকবে, তারা তোমাকে নিয়ে যাবে ভেতরে এবং বাদবাকি কাজ তারাই বুঝিয়ে দিবে। পরপর, তবে সাবধান, জিদ্দাত কিন্তু কাঁচা মাল নয়, চোখে ল্যান্স পরে নিও। যুবক মুখ চেপে ধরে কথা বলার জন্য আসল কণ্ঠস্বর একদম বদলে গিয়েছে। যুবক যে জায়গায় বসেছিল সেখানে তেমন লাইটের আলো পড়েনি। রানী লক্ষ্য করতে চাইল, তবে খুব বেশি একটা স্পষ্ট নয়। প্লেনে ওঠার সময় তো হুডি পা পর্যন্ত কভার করা ছিল, হাতে মোটা গ্লাভস। খুঁটিয়ে দেখল সবই, শুধু মুখটাই দেখতে পেল না। এরই মাঝে লোকটা আবারও বলে উঠল, ভেতরে যাও, এখানেই অপেক্ষা করব। জিদ্দাত বের হওয়ার আগে তোমাকে পেন ড্রাইভ নিয়ে বের হতে হবে। অল দ্য বেস্ট। রানী মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অতঃপর সেখানে থাকা সবথেকে বড় মহলের সামনে এসে দাঁড়াতে যুবকের কথা মতো প্রবেশদ্বারে দুটো মেয়েকে দেখতে পেল, যারা রানীকে দেখা মাত্রেই কিছু না বলেই দ্রুত হাত টেনে ভেতরে নিয়ে যেতে শুরু করল। এতে অবশ্য রানী অনেকটা নার্ভাস ফিল করেছে, সাথে ভয়ে কলিজা কাঁপছে। মেয়েগুলো অন্য মেয়েদেরকে আড়ালে করে তাকে একটা কক্ষে গিয়ে আসলো, যেখানে অনেক ড্রেস এবং মেয়েদের মেকআপের জন্য জিনিসপত্র ছিল। তবে একটা জিনিস অস্বস্তিকর মনে হলো, ড্রেসগুলো পরার মতো নয়, সবগুলোই পরলেই অর্ধনগ্ন হতে হবে। এই ড্রেস পরার থেকে না পরাই ভালো। একটা মেয়ে খুঁজে খুঁজে সব থেকে খোলামেলা ড্রেসটা রানীকে দিয়ে পাশের একটা রুমের দিকে ইশারা করল, আপ ইসে পেহেনকার আইয়ে। রানী ড্রেসের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ পিছিয়ে এসে হালকা চেঁচালো, এই ড্রেস পরা আমার পক্ষে সম্ভব নয়, অন্য কোনো ভালো ড্রেস দিন। ম্যা বাংলা নেহি সমাজতি। সে পড়ল মহাবিপদে। অতঃপর নিজেকে সামলে ঠান্ডা গলায় বলল, ইস ড্রেস पहनना मेरे लिए मुमकिन नहीं है, कोई अच्छा ड्रेस दीजिए। इससे ज़्यादा नग्न ड्रेस नहीं है, इसी को पहन लीजिए। খুব বিরক্ত লাগছে। ড্রেসটা হাতে নিয়ে এপিটোপিট দেখাতে দেখাতে খানিকটা রেগে বলল, क्या ये पहनने लायक है? इसमें सब कुछ दिखेगा, ऐसा कोई ड्रेस दीजिए जिसमें शरीर ना दिखे। অপর পাশের মেয়েটা ফের রাগ দেখিয়ে চেঁচালো, বেশ্যায় ভি ইসে আচ্ছা ড্রেস চাইয়ে। কথাটা বুকের এপার ওপার বেদ করল রানীর। মুহূর্তে অদ্ভুত আখির মধ্যে পানিতে টইটম্বুর হয়ে উঠল। বারবার কানে প্রথম অক্ষরটা বাজতে শুরু করল। শেষ পর্যন্ত সে এটা না হয়েও হতে হচ্ছে। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে রইল সেটা অজানা। মেয়ে দুটো তাকে তাড়া দিল রেডি হওয়ার জন্য। বুকে পাথর চাপা দিয়ে সেখানে থাকা রুমে প্রবেশ করে ড্রেস পরে মিরারে নিজেকে দেখে চিৎকার করে কান্না করতে ইচ্ছে হলো। সারা অঙ্গ যে দৃশ্যমান, কত বড় পাপ গায়ে মাখছে সে। আদেও কি সৃষ্টিকর্তা তাকে ক্ষমা করবেন? কলিজা দুভাগ হয়ে যাচ্ছে। এই কোন পাপের শাস্তি সে এভাবে বহন করছে? কান্না আটকাতে পারল না, ফুপিয়ে উঠল। এরই মাঝে মেয়ে দুটো তাকে ডাকতে শুরু করল। রানী কোনো রকম কান্না থামিয়ে চোখের পানি মুছে নিল। ভেঙে পড়লে চলবে না, তাকে জিততেই হবে এই নির্মম খেলায়। নিজেকে শক্ত করে রুম থেকে বের হয়ে আসলো। মেয়ে দুজন তাকে পা থেকে মাথা পর্যন্ত পুরুষ মানুষের মতো বিশ্রী চোখে পর্যবেক্ষণ করল। রানী মাথা নিচু করে ড্রেসটা টেনে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা চালালো। তাকে টেনে বসিয়ে সাজিয়ে দিল। চোখে কালো ল্যান্স লাগিয়েছে, সোনালি রঙের নকশা করা নিকাব পরিয়ে দিল। অন্য কেউ চিনা তো দূরের কথা, রানী আয়নার দিকে তাকিয়ে নিজেকে নিজে চিনে উঠতে পারল না। মেয়ে দুটো তার উন্মুক্ত কাঁধে বাজেভাবে স্পর্শ করল। এতে করে সে দ্রুত জোর করে হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করল। মেয়েটা হাত সরালো না, অদ্ভুতভাবে টাচ করতে করতে কণ্ঠে মাদকতা মিশিয়ে বলল, ইতনি খুবসুরত হো কি मैं औरत होकर भी तुमसे आकर्षित हो गई हूँ। সে ঝাড়া মেরে হাত সরিয়ে দিয়ে দাঁড়িয়ে গেল। এখান থেকে নিয়ে যাওয়ার জন্য ক্ষিপ্ত কণ্ঠে আওড়ালো, मैं जिस काम के लिए आई हूँ उस काम पर ले चलिए, मैं जो काम करने आई हूँ वहाँ ले चलिए।
মেয়ে দুটো রানীর হাত টেনে ধরে রুম থেকে বের হলো। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে, চোখ তুলে আশেপাশে তাকানো সাহস হয়ে উঠছে না। কিছু মেয়ে দুতলার করিডরে দাঁড়িয়ে আছে, তাদের পোশাক আশাকও খোলামেলা, বলতে গেলে একেবারেই নগ্ন। সেখানে বাদবাকি মেয়েদের থেকে সব থেকে বেশি সুন্দর জেসমিন। চারদিকে রয়েছে সরু লম্বা করিডর, সেখানে দাঁড়ালে নিচের বিশাল নৃত্যশালা দৃশ্যমান। কত সুনামি দামি লোক নরম গালিচার উপর বৃত্তাকারে বসে আছে। চারপাশে মৃদু আলো, সোনালি পেয়ালায় ভরা ছিল গাঢ় সুরা। ধীরে ধীরে পেয়ালা ঠোঁটে তুলে চুমুক দিচ্ছে। কারো চোখে ইতিমধ্যেই ঝরে পড়ছিল নেশার ছায়া। 40 থেকে 50 জনের মতো লোক নেশায় ঢুলে পড়ছে। জেসমিনের নজর শুধু কিছুদিন আগে 29 ঘরে পা রাখা সুদর্শন পুরুষের ওপর আটকে আছে। খুঁটিয়ে খুঁটিয়ে গিলছে সরু নাক, মারাত্মক লেভেলের তীক্ষ্ণ চাহিনিটাকে। বলিষ্ঠ ফর্সা দেহে কালো রংটা একটু বেশি মানিয়েছে। জেসমিন দৃষ্টি স্থির রেখে গাঢ় খয়েরি লিপস্টিক পরিহিত অধর নাড়িয়ে অল্পস্বরে আওড়ালো, আজ मैं राजकुमार को अपने बस में कर लूंगी, फिर उनकी रानी बनकर दिखाऊंगी। বাকি মেয়েগুলো তাকে ভীষণ রকম উৎসাহ দিল। জেসমিন না দাঁড়িয়ে থেকে নৃত্য করার জন্য নিচে যেতে নিলে হঠাৎ লাইট বন্ধ হয়ে যায়। সেখানে থাকা পুরুষজন গালিচা থেকে নড়ে চড়ে দুলতে দুলতে উঠে বসে। তাদের বুঝতে বাকি থাকে না যে এখন সুন্দরী নাচনেওয়ালি আসবে তাদের মনোমুগ্ধ করার জন্য। জেসমিনের পা আটকে যায়, সাথে তার কিছুটা খটকা লাগলো। লাইট তো এখন অফ হওয়ার কথা নয়। অন্ধকারে সে সিঁড়ির ধারে দাঁড়িয়ে নিচে তাকালো। কিছুক্ষণের মধ্যে নরম ঝিলমিলি লাইট জ্বলে উঠতে একে একে সকল পুরুষ নৃত্যস্থানে দৃষ্টি নিক্ষেপ করল। মিউজিকের প্রথম সুরের তালে সব মেয়েরা নিচে বসে অঙ্গ দুলাচ্ছে। সামনের মেয়েটাই রানী, এক বুক যন্ত্রণা নিয়ে এই কাজ করতে এসেছে। সেখানে থাকা সব পুরুষরা বাকি দিনের তুলনায় আজকে এক অন্য দৃশ্য দেখছে। অল্প আলোতেও রানীকে মারাত্মক লাগছে। যদিও তত আলো নেই, তবে তার অঙ্গ মাতাধিক ফর্সা হওয়ায় মুক্তোর মতো জ্বলজ্বল করছে। আশেপাশের মেয়েদের দিকে তাকানোর প্রয়োজন মনে করছে না। নেশার কোলে ঢুলে পড়া অবস্থায় মনে হচ্ছে সামনের রমণী হয়তো কোনো স্বর্গীয় হুর। আজকে তৃপ্ততার সাথে সন্তুষ্টের বন্যা বয়ে যাচ্ছে তাদের চোখে। সকল পুরুষের অধরের ভাঁজে সুরা পেয়ালা ঠেকিয়ে চুমুক দিল। অতঃপর একসঙ্গে নেশার ঘোরে চেঁচিয়ে উঠল, মারহাবা স্বর্গীয় রানী। সাইডে কিছু লোকদের সাথে এক কোনায় গালিচায় ভর দিয়ে হালকা কাত হয়ে পায়ের উপর পা তুলে সুরা পান করিত জিদ্দাতের দিকে তাকালো, যে কিনা বাকি পুরুষদের মতো চোখ দিয়েই তাকে গিলছে। নৃত্যের তালে তালে এবার সব মেয়েরা দাঁড়িয়ে গেল। এক একজনের পোশাকে প্রায় অনেক কিছু উন্মুক্ত। সব পুরুষ আজ বাকি মেয়েদের দিকে একবারের জন্যও তাকায়নি। তাদের সকলের দৃষ্টি আজ রানীর দিকে সীমাবদ্ধ। নেশাল দৃষ্টিতে প্রতিটা অঙ্গ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে। মুখ না দেখে শুধু অঙ্গ দেখেই মাতাল হয়ে গেছে। শরীরের ভাঁজ ক্ষণে ক্ষণে লুটে নিচ্ছে পাপে পরিপূর্ণ চোখ দ্বারা। তাদের দৃষ্টিচরে থাকা লোভনীয় জলকানি লক্ষ্য করলে বোঝা যাচ্ছে তারা রানীর মতো সুন্দরী নিত্যরমণী আগে কখনো দেখেনি। তাদের মনে হানা দিচ্ছে একান্তভাবে তাকে ছুঁয়ে দেওয়ার। নৃত্যর মাঝে রানী ধীরে ধীরে জাবরারের দিকে এগোচ্ছে। শান্ত নয়নে অধরে হালকা কামড় বসিয়ে মনমোহিত সুন্দরী নৃত্যকন্যাকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখে যাচ্ছে। জেসমিন সেদিকে তাকিয়ে রাগে হাত মুঠো করে নিল। আজ ওর জায়গায় অন্য মেয়ে নৃত্য করছে, তাও আবার খরিদ্দারকে একদম বশ করে ফেলেছে শুরিতে। তার থেকেও বড় কথা, তার রাজকুমারও সেদিকে এতটা আকৃষ্ট হয়ে চোখ দিয়েই লুটেপুটে নিচ্ছে। যেটার জন্য সে 1 বছর চেষ্টা করে যাচ্ছে, সেটা কিনা একদিনে এই মেয়ে করে ফেলছে। কে এই মেয়ে? জোহরা মহলে এসে সুন্দর রূপ দেখিয়ে সবাইকে এক মুহূর্তে নিজের বশে করে নিয়েছে। জোহরার সাথে কথা বলতে হবে তাকে। তিনি এই পুরো নিত্যমহলের মালকিন। রাগে গিজগিজ করতে করতে জোহরার কক্ষে আসলো, যিনি কিনা পুরো বিছানায় টাকা ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। হাতে ওনার কচকচের নোট নিয়ে মনের আনন্দে শুকে যাচ্ছেন। এতে প্রকাশ পাচ্ছে টাকাকে তিনি কতটা ভালোবাসেন। জেসমিন দরজায় ঠাস করে বাড়ি দিতে জোহরা তড়িৎ সেদিকে তাকালেন। জেসমিনকে হঠাৎ রাগে ফুঁসতে দেখে এগিয়েছে থুতিতে হাত রেখে বললেন, ইতনি গুस्से में क्यों है खूबसूरत लड़की? জেসমিন ঝাড়া মেরে হাত সরিয়ে দিয়ে চেঁচালো, মেরি জাগা পে वो लड़की कौन है? জোহরা চকচকে চক্ষু নিয়ে পেছন ফিরে টাকাগুলোর দিকে তাকিয়ে হাত ছড়িয়ে মুগ্ধ কণ্ঠে উত্তর দিলেন, उस लड़की की वजह से एक ही दिन में इतने पैसे मिले हैं। मेरा क्या होगा? জেসমিন দ্বিগুণ রেগে গিয়ে চিৎকার করে বলল কথাটা, फिक्र की कोई बात नहीं है, सिर्फ एक दिन की बात है, आज समझौता कर लो। জেসমিন রেগে দরজা নাথি মেরে সেখান থেকে চলে আসলো। জোহরা একদমই সেটা নিয়ে ভাবলেন না। হাসতে হাসতে দৌড়ে এসে টাকগুলোকে হাতিয়ে হাতিয়ে তার গন্ধ শুকে হাসতে শুরু করলেন। রানী জিদ্দাতের প্রায় কাছে চলে এসেছে। কতগুলো লোক দুলতে দুলতে দাঁড়িয়ে গিয়েছে তাকে স্পর্শ করার উদ্দেশ্যে। অন্য মেয়েরা অন্যান্য লোকদের সাথে শরীর মিশিয়ে ডলাডলি করতে ব্যস্ত, কিন্তু লোকগুলো আজ তাতে বিরক্ত। সকলের একই আক্ষেপ রানীকে স্পর্শ করা।
একটা লোক তো কাছে চলেই এসেছে। রানী খুব করে কাঁপছে, ভয়, ঘৃণা, লজ্জায় গা ঘিন ঘিন করছে। লোকটা এসে রানীর উন্মুক্ত পেটে ও কোমর আঁকড়ে ধরতে নিলে জিদ্দাত পা দ্বারা রানীর পা টান দিয়ে সে নিজের শরীরের ব্যালেন্স হারিয়ে তার উপরে হড়বড়িয়ে পড়ল। জিদ্দাত তৎক্ষণাৎ নিজের অপর সাইডে রানীকে ফেলে দিল, যে সাইডে কোনো পুরুষ ছিল না ঠিক সেই দিকটায়, এবং পা দ্বারা রানীর দুটো পা কাভার করে তার এক হাত গালিচার উপরে চেপে ধরল, অপর হাত জিদ্দাতের পিঠের নিচে চাপা পড়ে আছে। রানী আতঙ্কে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করল, যদিও তেমন আলো নেই। রঙিন লাইটগুলো ঘুরে ঘুরে জ্বলে যায় জায়গাটা মোহনীয় করার জন্য। বাকি লোকগুলো নিজের উপর নিজেই রাগান্বিত হয়ে ওঠে। অন্য কেউ হলে একে অপরের থেকে কেড়ে নিয়ে নিতে পারত, তবে যার কাছে গিয়েছে সে তো সিংহ, আর সিংহের মুখ থেকে খাবার থাবা মারার সাহস কারও নেই। মন ভরে যে দেখবে সে পজিশনও রাখেনি মাফিয়া জিদ্দাত। এমনভাবে পেঁচিয়ে ধরেছে সারা অঙ্গই চাপা পড়েছে তার শরীরে। তারা রাগে বাকি মেয়েগুলোর সাথেই কোনো রকম ফুর্তি করে নিজের খাহিশ মেটানোর চেষ্টা করতে শুরু করল। রানী হাত ছাড়ানোর বৃথা চেষ্টা চালালো। তৎক্ষণাৎ জাবরার তার গলায় মুখ ঢুকিয়ে দিল। মাতালের মতো নিঃশ্বাস নিতে শুরু করল। এক একটা নিঃশ্বাসের মাত্রা ছিল ভারী এবং গভীর। প্রতিটা শ্বাস টেনে নেওয়া ছিল উন্মাদের মতো। সে কাঁপছে, খুব করে কাঁপছে। তার সাথে ভীষণ যন্ত্রণা হচ্ছে বুকের ভেতর। এই মুহূর্তে তার পাষাণ স্বামীর কাছে সে একজন পর নারী, আর পর নারীকে ঠিক তার মতো করেই গলায় মুখ ঢুকিয়ে উন্মাদের মতো নিঃশ্বাস নিচ্ছে। সে কখনো মুখে না বললেও মনে মনে ঠিকই ভাবত, স্বামী তার কাছে সবসময় মাতাল হয়ে যেত, অন্য নারীর থেকে তাকে সম্পূর্ণ ভিন্নভাবে ছুঁয়ে দিত, কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিল। আপ্পার অঙ্গেশ্বরী নাম বহুত আচ্ছা লাগেগা। এবার মাথায় আকাশ ভেঙে পড়ল। চোখ দুটো মুহূর্তে পানিতে ভরপুর হয়ে উঠল। শেষ পর্যন্ত তাকে দেওয়ার নামটাও পরনারীকে দিয়ে দিল। মনের সাথে এক প্রকার যুদ্ধ করে নিজের কান্নাটা আটকে রাখল। নিজেকে সামলে জোর করে চেপে ধরা হাত ছাড়িয়ে চুল খামচে ধরে জিদ্দাতের মুখ তুলে কপাল থেকে শুরু করে ধীরে ধীরে আঙুল ঘষে গালে নিয়ে এসে হিসিসিয়ে বলল, "जो नाम मुझे दिया गया है वो किसी और को तो नहीं दिया गया ना?" জিদ্দাত অদ্ভুত হেসে রানীর মতো করেই হিসিসিয়ে উত্তর দিল, "বিলকুল নেহি।" তার ভাঙা মনটা আরও চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নিজেকে সামলে রাখা মুশকিল হয়ে পড়ছে, তার সাথে খুব কান্না পাচ্ছে। জিদ্দাত তার কালো লেন্সযুক্ত চোখে শান্ত নয়নে তাকিয়ে রইল। রানী তার বুকের বাঁ পাশে হাত রেখে ফের হিসিসিয়ে প্রশ্ন করল, "क्या आप मुझे अपनी रानी बनाओगे? पहली नजर में ही आप मेरे दिल की रानी बन गई हो।" রানীর বুকে কেউ পাথর চেপে ধরল বোধহয়, এতটা ভারী অনুভব হলো। পাতলা অধর চেপে ধরতে চোখের পানি আর বাঁধ মানল না। অবাধ্য হয়ে কার্নিশ বেয়ে গড়িয়ে পড়তে নিলে জিদ্দাত হাত পেতে নিয়ে নিল। মৃদু আলোতে তার চোখে এড়াল না। ঘাড় কাত করে জিভ দিয়ে গাল ঠেলে ভারী স্বরে বলল, "রো কিউ রেহে হো, খুশি সে?" হাসার চেষ্টা করে তা খুব অস্ফুট স্বরে বলল, যাতে তার কণ্ঠস্বর জাবরার না ধরতে পারে। রানী নিজের কাজে মনোযোগ দিল। সে কেন ভেঙে পড়ছে, তাও আবার এই পাষাণ মানবের জন্য? অদ্ভুত, যা ইচ্ছা তাই করুক, পর নারীর সাথে, তাতে তার কেন যায় আসতে যাবে? কথাগুলোর ভাবার মাঝেই আবারও তার চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কেন পড়ছে সে নিজেও জানে না। এই মুহূর্তে মনে পাথর চাপা দিয়ে ভাবল, পেনড্রাইভটা নিশ্চয়ই পকেটে রেখেছে। নিজের প্ল্যান মোতাবিক সরাসরি প্যান্টে হাত না দিয়ে জিদ্দাতকে শরীরের লোভ দেখিয়ে অন্য মনস্ক করে নিল। ধীরে ধীরে হুড়ি সরালো এবং অনুমান করে পকেটে হাত ঢুকালো। কিছুটা গভীরে যেতে হাতের নাগালে শক্ত কিছু একটা আটকালো। মনে তো হচ্ছে এটাই পেনড্রাইভ হবে। ব্যাস, অনুমান করেই সেটা মুঠোয় নিয়ে নিল এবং ধীরে ধীরে সেটা বের করে নিয়ে আসলো সে। মুঠোয় থাকা জিনিসটা পেনড্রাইভ নাকি অন্য কিছু দেখার জন্য হালকা মুঠো খুলতেই চোখ দুটো চকচক করে উঠল। আবছা লাল নীল আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে রেড পেনড্রাইভটা। তবে ভয় দেখার আগে সেটা আবারও মুঠোয় নিয়ে নিল। তার কাজ তো শেষ, এখন শুধু এখান থেকে কোনো রকম বের হতে পারলেই বাঁচে। ওপাশের কিছু লোকদের কাছে হয়তো পেনড্রাইভটা তুলে দিত। ভাগ্য ভালো যে দেওয়ার আগেই পেয়ে গেছে, নয়তো সে লোকগুলোর সংস্পর্শেও যেতে হতো। ইস, কতই না পরিস্থিতিতে পড়তো, ভাবলেই গা কেমন ঘৃণায় শিরশির করে গুলিয়ে ওঠে। জেসমিন করিডোরে দাঁড়িয়ে কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল 29-এ পা দেওয়া যুবকের নিচে চাপা পড়ে থাকা রানীর দিকে। দ্রুত সেখান থেকে সরে আসলো। এদিকে রাত গভীর হচ্ছে, লোকজন কমে যাচ্ছে এক এক করে। সকলে একান্ত শালায় মেয়েদেরকে নিয়ে অবৈধ খেলায় মেতে উঠেছে। কিছুক্ষণ পর রানী জাবরারকে টেনে পাশে ফেলে কোনো দিকে তাকালো না। যে পথ দিয়ে এসেছিল সে পথে এক প্রকার দৌড়ে চলে আসলো। সে রুমে প্রবেশ করে পোশাক চেঞ্জ করে নিজের পোশাক পরিধান করে নিল। পেনড্রাইভটা মুঠোয় নিয়ে খুব দ্রুত বের হয়ে আসলো রুম থেকে। ভাগ্য ভালো ওই দুটো মেয়ে রুমে ছিল না। সে মহলের মেন দরজার সামনে আসতে পেছন কেউ একজন তার চুলে আচমকা খামচা দিয়ে ধরল। রানী তীব্র ব্যথা অনুভব করে খানিকটা পিছিয়ে আসলো এবং ব্যথা কুকড়ে উঠে পেছন তাকাতে দেখল একটি মেয়েকে, যে কিনা তার দিকে রাগের সাপের মতো ফুসফুসতে তাকিয়ে আছে। রানী কিছু বলার আগে মেয়েটা তার সমস্ত শক্তি দিয়ে দিল তার গালে কষিয়ে থাপ্পড়।
এত জোরে থাপ্পড় খেয়ে নীলেকে ঠিক রাখতে না পেরে দেওয়ালে নিয়ে বাড়ি খেল। মুহূর্তে তার চোখে এসে ভিড় করল নোনা জল। তবে এই মুহূর্তে মেয়েটাকে কোনো প্রশ্ন করা কিংবা এখানে দাঁড়িয়ে থাকা তার জন্য বিপজ্জনক সেটা ভেবে মেয়েটার সাথে প্রতিবাদ না করেই সোজা হয়ে দাঁড়ালো। পেছন ফিরে এক প্রকার মহলের দরজা দিয়ে দৌড়ে বের হয়ে গেল। মেয়েটা আর কেউ না, জেসমিন ছিল। সেও দৌড়ে রানীকে ধরতে চাইল, কিন্তু রানী তার হাতের নাগালের বাইরে চলে গিয়েছে ততক্ষণে। বাইরে আসতে দেখল রানী একটি গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। রাগে সে মাটিতে পা হাতলে পুনরায় মহলে ফিরে আসলো। রানী গাড়ির সামনে এসে হাঁপাতে শুরু করেছে। নিজেকে সামলে জানালার কাঁচ দিয়ে লোকটার দিকে পেন ড্রাইভটা বাড়িয়ে দিয়ে সে দ্রুত বলল, নিন, যেটার দরকার ছিল সেটা এনে দিয়েছি, এবার আমার মা বাবার গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। লোকটা সিট থেকে হেলান ছেড়ে দিয়ে গ্লাভস পরিহিত হাত দ্বারা খুব দ্রুতই তার হাত থেকে পেন ড্রাইভটা নিয়ে নিল। সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। অতঃপর মুখের মাস্কের পেছনে ফুটে উঠল রাজ্য জয় করার নীরব হাসি। রানী ফের কিছু বলার আগে লোকটা বলল, চিন্তামুক্ত থাকতে পারো, তোমার মা বাবার কিচ্ছু হবে না, এবার তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো। রানী আর কথা বাড়াল না। লোকটার কথা শুনে স্বস্তি পেল এবং গাড়িতে উঠে বসল। গালটা ভীষণ জ্বালা করছে। মেয়েটা শুধু শুধু কেন তাকে মারল? টাইম স্কিপ। রানী রুমে বসে আছে, কিছুক্ষণ আগে শাওয়ার নিয়েছে। বাসায় এসে পৌঁছেছে ভোরের আলো ফোটার আগে। ঘুটঘুটে অন্ধকার না থাকলেও চারিপাশে হালকা আলো ছিল। তার মনে ভয়ঙ্কর রকমের ভয় কাজ করছে। জিদ্দাত বাসায় আসলে সামনে দাঁড়াবে কিভাবে? তাকে তো চিনতে পারিনি, সেটা শিওর। চিনলে বুঝি তাকে এভাবে বাসায় আসতে দিত? আর তার নামটাও তো দিয়ে দিয়েছে অন্য নারীকে। খুব খারাপ লাগছে। নৃত্য করার জন্য তো তারও ভীষণ মন খারাপ। এটা ঠিক হয়নি। এভাবে বসে থাকার মাঝে হঠাৎ কারো উপস্থিত অনুভব করল এবং সাথে সাথে দরজার দিকে তাকাতে জিদ্দাতকে দেখতে পেল। সাহস করে উঠে দাঁড়ালো এবং জাবরারের কাছে এসে হাসার চেষ্টা করে গায়ের হুডিটা খোলার উদ্দেশ্যে হাত বাড়াতে তাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। কিছু বোঝা কিংবা বলার আগে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে গালে থাপ্পড় দিল। ব্যালেন্স না রাখতে পেরে ছিটকে গিয়ে পড়ল ডেস্কের উপরে। নাকের বাঁশি মুহূর্তে ফেটে রক্ত গড়িয়ে পড়ল ঠোঁটের উপর থেকে থুতি পর্যন্ত। কোনো রকম সোজা হয়ে চোখে ভর্তি অশ্রু নিয়ে জিদ্দাতের দিকে তাকাতে সে রক্ত লাল চক্ষু নিয়ে দাঁত কটমট করতে করতে এসে চুলের মুঠি শক্ত করে ধরল। অপর হাতে শক্ত করে গাল চেপে ধরতে রানী কান্না কণ্ঠে বলল, আমার খুব কষ্ট হচ্ছে, ছেড়ে দিন। সে আগের তুলনায় তীব্র শক্ত করে রক্তচক্ষু নিয়ে চিৎকার করে বলল, এই অসৎ নারী! জাবরার খান জিদ্দাতের পবিত্র অর্ধাঙ্গিনী হয়ে নগ্ন অবস্থায় নৃত্য করতে একবারও বুক কাঁপেনি? আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।